আসসালামু আলাইকুম স্যার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? আমি সবাইকে মিউট করে রেখেছি। দৃষ্টি হোসেন, আমি সবাইকে মিউট করেছি। যারা কথা বলবে তারা দেখবে যে এখানে রেজ হ্যান্ড নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে তোমরা কথা বলতে চাও। তাকে আমি আনমিউট করব, করলে তারপর কথা বলবে। সবাইকে শুনতে পাচ্ছ? আবু সাইদ, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আবু সাইদ, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা শুরু করি। দীর্ঘ প্রায় 1 বছরের উপরে তোমাদের ক্লাস হয়নি, পেন্ডিং অবস্থায় ছিল। কোভিড-19 সিচুয়েশনে আসলে কিছুই করার ছিল না। তো তোমাদেরকে শর্ত সাপেক্ষে প্রমোটেড করা হয়েছে সেকেন্ড ইয়ারে, যে কারণে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে। তো আজকে আমার প্রথম ক্লাস। গত শনিবারে তোমাদেরকে জানানো হয়নি বলে ক্লাস দিতে পারিনি। আসলে আমাদের আমি জেনেছি শনিবারে, যেখানে জানতে পারিনি। তোমাদের ক্লাস মনে হয় এখন মোটামুটি হচ্ছে। কেউ যদি কথা বলতে চাও তাহলে দেখবে যে একটা রেজ হ্যান্ড নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে কি কথা বলতে চাও। তারপর আমি তাকে আনমিউট করার জন্য বলবো। আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ যদি তোমাদের নাম ছাড়া ঢোকার চেষ্টা করো তাহলে তাকে আমি অ্যাপ্রুভ করবো না। যার নাম লেখা আছে, আর আগামী ক্লাস করতে তোমাদের রোল নাম্বারটাও লিখে রাখবে, নামের পাশে ব্র্যাকেটে রোল নাম্বার গুলো লিখে রাখবে। ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু প্রবলেম হয়েছে ল্যাপটপটায়। ওকে,
যে কোর্সটি তোমাদেরকে নিব সেটা হচ্ছে কেমিস্ট্রি অফ দ্য রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, অর্থাৎ প্রতিনিধি মৌলসমূহের রসায়ন। আমি আর ASM ফরিদ স্যার এই দুজন মিলে আমরা এই কোর্সটি নিব এবং আমি আমাদের দুজনের মধ্যে স্যার মনে হয় 1, 2, 3 এই তিনটা চ্যাপ্টার নিবেন আর আমি নিব হচ্ছে 4, 5, 6। তো এই চ্যাপ্টারের নামটা আমি ভুল দিয়েছি, চ্যাপ্টার নাম্বার 1 না, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 4, যেটা বোরন ফ্যামিলি। এটা আজকে আমি পড়াবো তোমাদেরকে যতটুকু পড়ানো যায় আজকে। প্রথমেই আমি কোভিড-19 ভ্যাকসিন সংক্রান্ত একটা নোটিশ মনে হয় তোমরা দেখেছো সবাই। তো সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত যে সকল কলেজ আছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আছে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-19 টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী এনরোল করার জন্য বলেছে। একটা লিংক দেয়া আছে এখানে, লিংকটা মনে হয় তোমরা জানো। সেই লিংকের মধ্যে প্রবেশ করে সেখানে ছক পূরণ করে 12 জুলাই এর মধ্যে তোমাদের এটা সাবমিট করতে হবে। করলে পর্যায়ক্রমে আস্তে আস্তে তোমাদেরকে টিকার বা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে। আমার মনে হয় এই নোটিশটা বা অফিস আদেশটা তোমরা সবাই জানো বা আগে জানো, যেহেতু গ্রুপে দেয়া হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এটা প্রদর্শিত হচ্ছে, যে কারণে তোমরা জানো, তোমাদেরকে জাস্ট রিমাইন্ড করার দেওয়ার জন্য আমি এটা দিয়েছি। ওকে, স্যার আবু সাইদ আসসালামু আলাইকুম। আনমিউট করে কথা বলো। স্যার শুনতে পাচ্ছেন? আবু সাইদ কথা বলো। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? আবু সাইদ কি কথা বলতে পারছো না? স্যার আমি তো কথা বলতেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আবু সাইদ কথা বলতে পারছো না নাকি? হ্যালো, আচ্ছা তুমি কথা বলছো কিন্তু কথা তো আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, স্যার আপনার কথা আবু সাইদের কথা দুজনের কথাই তো শুনতে পাচ্ছি। দাঁড়াও, সেটিংসটা চেঞ্জ করেছিলাম। আচ্ছা আমরা পরে কথা বলবো তাহলে, হ্যাঁ ওকে। তাহলে এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমরা পরে কথা বলবো এ নিয়ে। তো আমরা বোরন ফ্যামিলিতে এট ফার্স্ট আমাদের জানা দরকার যে আমাদের কি কি, এক মিনিট, বোরন ফ্যামিলিতে আমরা যে সকল জিনিসগুলো সম্পর্কে পড়ব সেগুলো হচ্ছে জেনারেল প্রপার্টিজ, তারপর অকারেন্স এন্ড অ্যাবেন্ডেন্স। এগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত এই জিনিসগুলো রয়েছে। এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম, ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ডস, chemistry of boron hydrides, borax and boric acid, borazine and its similarity and dissimilarity with benzene, আরেকটা হচ্ছে লুইস অ্যাসিড ক্যারেক্টার অফ BX3 মানে হচ্ছে যেমন বোরন ট্রাইফ্লোরাইড বা বোরন ট্রাইক্লোরাইড, এই জিনিসগুলো। হ্যাঁ, তাহলে
আমরা এগুলো হচ্ছে বোরন ফ্যামিলির এই চ্যাপ্টারের যে সিলেবাস, সেই সিলেবাস। অর্থাৎ আমরা এখানে এই জিনিসগুলোই পড়বো বেশিরভাগই। দেখো বোরন ফ্যামিলির মধ্যে এখানে বোরন ফ্যামিলির বোরনের বিভিন্ন যে কম্পাউন্ড গুলো, সেই কম্পাউন্ড নিয়ে আলোচনা করা হয়েছে। আর প্রথম দিকে এদের নর্মাল বোরন ফ্যামিলির যারা যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে যে জেনারেল প্রপার্টিজ, যে সাধারণ যেই ক্যারেক্টারিস্টিক গুলো আছে এগুলো দেখবো। এখানে আমি একটা পিরিয়ডিক টেবিল দেখাচ্ছি। এই পিরিয়ডিক টেবিলে বোরন রয়েছে 13 নম্বর গ্রুপে, যেটা আগে 3A নামে অভিহিত করা হতো। এখন এই গ্রুপ 13 এর যে সকল মেম্বার, সেই মেম্বার গুলো দেখো। বোরন 5, অ্যালুমিনিয়াম 13, 31 হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম হচ্ছে 49, হেলিয়াম সেটা হচ্ছে 81, আরেকটা হচ্ছে নিহনিয়াম যেটা হচ্ছে 113। 1 2 3 4 5 6, এই 6টা এলিমেন্টস এই বোরন ফ্যামিলির আন্ডারে রয়েছে। এর মধ্যে প্রথম 5টা, দ্যাট মিন্স বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং হেলিয়াম, এই 5টা প্রকৃতিতে পাওয়া যায়। কিন্তু নিহনিয়াম এটা সিনথেটিক এলিমেন্ট, এটা পরে তৈরি করা হয়েছে সিনথেটিক্যালি। আমরা এই 5টা সম্পর্কে সাধারণ যে ধারণা এবং সাধারণভাবে যেই প্রপার্টিজ বা ধর্মগুলো রয়েছে, সেই ধর্মগুলো আমরা দেখব। আর নিহনিয়াম সম্পর্কে তেমন এখানে আলোচিত হয়নি এই চ্যাপ্টারে। আচ্ছা, তো জেনারেল প্রপার্টিজ বা সাধারণ ধর্মাবলী আসলে 2 ধরনের। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত ধর্ম, আর একটা হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল প্রপার্টিজ। যখন সাধারণ ধর্মাবলী বলবে তখন বোঝা যাবে যে 2 ধরনের ধর্ম রয়েছে, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। তো ভৌত ধর্মের মধ্যে আসলে কি কি নিয়ে আলোচনা করা হয়, এটা যদি তোমরা একটুখানি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ভৌত মানে এটা দেখতে কিরকম, এটার আকার কিরকম, আকৃতি কিরকম, এর এটা সাধারণভাবে কি ধরনের আচরণ করে, সাধারণভাবে কি ধরনের আচরণ করে, এই জিনিসগুলো এই ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে থাকে বা ভৌত ধর্মের মধ্যে থাকে। এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই জিনিসগুলো। তো এই যে আমরা একটু আগে যেই পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী দেখলাম, তার মধ্যে দেখলাম যে সবচেয়ে প্রথম যে এলিমেন্ট এই বোরন ফ্যামিলি, সেটা হচ্ছে বোরন। বোরনের অ্যাটমিক নাম্বার কত দেখলাম? অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। তাহলে এটা যেই, কিন্তু এদের মধ্যে এই মেম্বারগুলোর মধ্যে, দ্যাট মিন্স বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, এই যে থ্যালিয়াম, এগুলোর মধ্যে প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের প্রপার্টিজ নাও মিলতে পারে, চেঞ্জ হতে পারে। অনেক সময় দেখা যায় যে হালকা চেঞ্জ হয়েছে, অনেক সময় দেখা যায় বেশি চেঞ্জ হয়েছে। সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। তো বোরন এর যে ভৌত ধর্ম, সেই ভৌত ধর্মটা আসলে অন্যান্য যে অ্যালুমিনিয়াম বলো, তারপর হচ্ছে ইন্ডিয়াম, থ্যালিয়াম, গ্যালিয়াম, এগুলোর যে একটুখানি আলাদা। এগুলোর কিছু মানে আলাদা ধর্ম রয়েছে। যেমন এই বোরন, এটা কিন্তু খুব শক্ত এবং এটা কিন্তু অধাতু। এটা কি? শক্ত, অধাতু, কঠিন পদার্থ। শক্ত, অধাতু এবং কঠিন পদার্থ। শক্ত, অধাতু, নন মেটালিক, সলিড, কঠিন পদার্থ, এবং এটার কালার হচ্ছে ব্ল্যাক কালার। এটা, এই বোরনটা শুধু বোরন আকারে পাওয়া যায় না, এটা পাওয়া যায় পৃথিবীতে বিভিন্ন ফর্মে, বিভিন্ন রূপভেদে পাওয়া যায়। এটার মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক অনেক বেশি,
কারণ এটা ক্রিস্টাল ল্যাটিসের মতো, শক্ত ক্রিস্টাল ল্যাটিস আকারে থাকে, যে কারণে এটার মেল্টিং পয়েন্ট এবং এটা খুব হার্ড এবং এটার মেল্টিং পয়েন্ট অনেক বেশি। আর অন্যান্য যেইগুলো আছে, অন্যান্য যেগুলো এলিমেন্ট গুলো আছে, যেমন মনে করেন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এই জিনিসগুলোর এই মেম্বারগুলোর সফট হয় এবং এদের তুলনামূলকভাবে মেল্টিং পয়েন্ট কম হয়। এবং এদের হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এদের অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি পাস করে। এখন আমরা এখানে খেয়াল করো যে এই যে ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আমি একটা ছক দেখিয়েছি তোমাদেরকে, ছক দেখা যাচ্ছে যে বোরন, এটার এগুলো তোমরা জানো, অ্যাটমিক নাম্বার 5, অ্যালুমিনিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, গ্যালিয়াম 31, ইন্ডিয়াম 49, হ্যালিয়াম 81, আরেকটা আছে সেটা সম্পর্কে এখানে বলা হয়নি। এদের যে মলিকুলার মাস আমরা দেখি, বোরনের 10, অ্যালুমিনিয়াম 27, প্রায় 70 হচ্ছে গ্যালিয়াম, ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমরা জানো যে কোনটার পারমাণবিক ভর কত। এখানে খেয়াল করো বোরনের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কত, 2076 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অ্যালুমিনিয়াম 660 ডিগ্রি সেলসিয়াস, গ্যালিয়াম 29.8 ডিগ্রি সেলসিয়াস, ইন্ডিয়াম 156 ডিগ্রি সেলসিয়াস, আর থ্যালিয়াম হচ্ছে 303 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি একটু আগে যেটা বললাম যে বোরনের গলনাঙ্ক অনেক বেশি, কেন বেশি সেটাও বলা হয়েছে, এবং তার নিচের অন্যান্যগুলোর তুলনামূলকভাবে এদের গলনাঙ্ক কম এবং এরা নরম ধাতু। এটা কি মনে থাকবে না তোমাদের? আমার ধারণা একটু সবারই মনে থাকবে। শুধু এইভাবে করে যদি খেয়াল রাখো যে বোরনের গলনাঙ্ক, তোমাদেরকে যখন ভৌত ধর্ম বলবে তখন এই জিনিসগুলো, এই যে এখানে এই ছকটা যেগুলো দেখানো যাচ্ছে, এই জিনিসগুলো আসলে বলতে হবে যে এদের সিম্বল কি, এদের কত অ্যাটমিক নাম্বার, তারপর এদের পারমাণবিক ভর সংখ্যা কত, হ্যাঁ, তারপর হচ্ছে এদের মেল্টিং পয়েন্ট কিরকম চেঞ্জ হচ্ছে, এদের আকৃতি কিরকম, এরা কালার কিরকম, হ্যাঁ, এই জিনিসগুলো। তারপর এই যে এদের যে বিভব, বিজারণ বিভব কত, আয়নাইজেশন এনার্জি কত, কনফিগারেশন কি, এই জিনিসগুলোই হচ্ছে এই ভৌত ধর্মের অন্তর্ভুক্ত। তো এখানে দেখা যাচ্ছে যে বোরনের কিন্তু বিজারণ বিভব নাই বললেই চলে, এটা হচ্ছে নন মেটালিক। আর অন্যান্যগুলো দেখো, অ্যালুমিনিয়াম -1.68, -0.56, ইন্ডিয়াম হচ্ছে 0.34, হ্যালিয়াম হচ্ছে 0.72, হ্যাঁ। একইভাবে আয়নাইজেশন এনার্জি দেখো এক একটা কিন্তু ভিন্ন ভিন্ন। 801 হচ্ছে বোরনের আয়নাইজেশন এনার্জি, এটা যেহেতু খুব কাছে থাকে নিউক্লিয়াসের, যে কারণে এটা আয়নাইজেশন ফার্স্ট, এখানে আয়নাইজেশন এনার্জি বলতে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বোঝাচ্ছে, সেকেন্ড না, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বোরনে বেশি, কারণ এটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি অঞ্চলে থাকে। তারপর অ্যালুমিনিয়াম দেখো 578, তারপর 558, আর থ্যালিয়াম হচ্ছে 589, মেবি 589, ইয়েস। এখানে এই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো আছে। তোমরা এইচএসসি লেভেলে এবং ফার্স্ট ইয়ারে যে এই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো জানো, এখানে তোমাদের জাস্ট যেটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, পটেনশিয়াল, আর আয়নাইজেশন এনার্জি। হ্যাঁ, এই তিনটা জিনিস মনে রাখলে আর বাকিগুলো তোমরা পারবা, কারণ হচ্ছে মলিকুলার মাস যেটা, সেটা তোমরা ওই পারমাণবিক ভর সংখ্যা, সেটা অনেকগুলো আমরা জানি, মোটামুটি জানি, তো যে কারণে এটা মনে রাখা অত বেশি কষ্টকর হবে না। আচ্ছা, তোমাদের প্রশ্ন থাকলে ক্লাসের শেষে আমি সময় দিব, ওই সময় তোমরা প্রশ্ন করবে, হ্যাঁ।
সরি, আচ্ছা, তো এটাও খেয়াল করো, নিউক্লিয়াস রেডিয়াস, এটাও কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে পড়ে। প্রত্যেকটা নিউক্লিয়াস রেডিয়াস কিন্তু বাড়ছে। দেখো তুমি বোরন থেকে অ্যালুমিনিয়ামে যাও, নিউক্লিয়াস রেডিয়াসটা বৃদ্ধি পেল, তারপরে গ্যালিয়াম যাও, এভাবে করে বৃদ্ধি পাবে। কিন্তু ইন্ডিয়ামের চেয়ে থিলিয়ামের চেয়ে ইন্ডিয়াম লেসার নিউক্লিয়াস রেডিয়াস। এখানে একটা ভুল হয়েছে মনে হয়, যাই হোক, এক মিনিট। আচ্ছা, এটা আমি তাহলে পরে ব্যাখ্যা করবো এটা, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, তারপর নিচে যত যাওয়া যায়, অর্থাৎ উপর থেকে যত নিচে যাওয়া যায়, তত দেখো এদের অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা সেটা +1 থেকে ধীরে ধীরে 3+ আসে এবং সেটা স্টেডিয়ার হয়। বোরন কিন্তু 1+ অক্সিডেশন স্টেট, এটা 3+ ওইভাবে করে শো করে না, এবং এটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে বলে এটা এরা কিন্তু বোরন হচ্ছে নন মেটালিক একটা সলিড। তাহলে এই যে কেন এরা +1 থাকে, খেয়াল করো, এরা +1 কেন থাকে, অক্সিডেশন স্টেট +1 হয় কেন? কারণ হচ্ছে এদের যেই জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, যেমন NS2 NP1, এটার বোরন ফ্যামিলির যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলোর যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হচ্ছে NS2 NP1। এই যে NS2 এরা ইনার্ট পেয়ার হিসেবে থাকে, এরা জোড়ায় থাকে, সে কারণে এটা +1 অক্সিডেশন স্টেট থাকে। কিন্তু পরবর্তীতে যখনই এটা নিচের দিকে যায় তখন কিন্তু এই যে এগুলো বেজোর হয়ে যায়, তখন +3 দেখাতে পারে। এই জিনিসগুলো আগেও বলেছি, যেটা হচ্ছে বোরনের মেল্টিং পয়েন্ট অনেক বেশি, এটার স্ট্রাকচারটাই ভিন্ন ধরনের। এটা হচ্ছে আইকোসাহেড্রাল স্ট্রাকচার বলে এটাকে। এটার দেখা যায় যে এখানে মেল্টিং পয়েন্ট সম্পর্কে বলা হয়েছে, এগুলো আমি বলেছি আগে। আরেকটা জিনিস, এটা হচ্ছে এগুলো অবশ্য কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে পড়ে, যে যতগুলো এলিমেন্ট আছে এই ফ্যামিলিতে, সেই প্রত্যেকটাই অক্সিজেনের সাথে হাই টেম্পারেচারে জ্বলে এবং এটা ওই বোরন বা অ্যালুমিনিয়াম বা ইন্ডিয়াম বা গ্যালিয়াম তার অক্সাইড ফর্ম করে, অক্সাইড তৈরি করে, M2O3। এম বলতে বোঝাচ্ছে ওই বোরন ফ্যামিলির বিভিন্ন উপাদানগুলো, মনে করো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এগুলোকে বোঝাচ্ছে এম। অক্সিজেনের সাথে এরা জ্বলে ওঠে, নতুন একটা কম্পাউন্ড ফর্ম করে। অ্যালুমিনিয়াম হচ্ছে উভধর্মী, খেয়াল করো, অ্যালুমিনিয়াম উভধর্মী। এরা এই অ্যালুমিনিয়াম অন্যান্যগুলোর যে এই অ্যালুমিনিয়াম কি করে, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু পরে দেখব। আর যত নিচের দিকে যাওয়া যাবে এই অ্যাসিডিক যে নেচার সেটা কমে যাবে, যত নিচের দিকে যাবে অ্যাসিডিক নেচারটা কমে যাবে। আর এটা দরকার নেই আমাদের, আমরা এটা যখন পরীক্ষা করব তখন আমরা পড়ব। আচ্ছা, এখন এই যে অক্সিডেশন স্টেটস অর্থাৎ জারণ সংখ্যা, এই বোরন ফ্যামিলির যে জারণ সংখ্যা, এখানে প্রথমে আমরা বোরন সম্পর্কে যদি বলি, যে বোরন সাধারণত কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে বা সমযোজী বন্ধন ফর্ম করে, +3 আয়ন দেখায় না, অর্থাৎ বোরন 3+ হয় না। তুমি জারণ এই হিসেবে যদি দেখাও যে জারণ সংখ্যা কত দেখাবা যাচ্ছে BF3, মনে করো BF3 এর ক্ষেত্রে মনে করো BF3, তোমাকে যদি যেখানে জারণ সংখ্যা বোরনের বের করতে বলি তখন এটা কি করবো -3, তাহলে এটা +3। কিন্তু এরা তো আয়নিক যৌগ না, এরা হচ্ছে সমযোজী যৌগ, তাই না? এরা +3 এর জারণ মান হলেও
এরা +3 আয়ন গঠন করে না, কখনোই B3+ আকারে থাকবে না, এরকম আকারে থাকবে না। তাহলে এরা কি করে সমযোজী বন্ধন গঠন করে, কেন গঠন করবে? কারণ হচ্ছে এদের বোরনের যেই সাইজ, সেই সাইজ হচ্ছে এতই ছোট যে এখানে প্রথম 3টা আয়োনাইজেশন করতে গেলে, অর্থাৎ প্রথম 3টা ইলেকট্রন যদি সরাতে হয়, অসীম পর্যন্ত সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি প্রয়োজন পড়ে সেটাই তো আয়োনাইজেশন এনার্জি। সেই আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন এনথালপি অনেক বেশি, যে কারণে এটা সম্ভব হয় না যে এত ছোট স্মল সাইজের বোরনের একটা স্মল সাইজ থেকে ইলেকট্রন গুলোকে, বিশেষ করে সবগুলো ইলেকট্রন গুলোকে অসীমে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়। এ কারণে এটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, আয়নিক বন্ড ফর্ম করে না। কিন্তু যখন বোরন থেকে তারপর অ্যালুমিনিয়ামে যখন গেলাম, তখন কিন্তু এই যে আয়োনাইজেশন এনথালপিটা কমে যাবে, কারণ অ্যালুমিনিয়ামের আকারটা বড় হয়ে গেল, তাই না? অ্যালুমিনিয়ামের আকৃতিটা বড় হয়ে গেল, কারণ মাঝে আরেকটা শেল তৈরি হলো। বোরনের পারমাণবিক সংখ্যা 5, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, তার মানে এখানে ভিতরে আরেকটা শেল, হ্যাঁ, শেল তৈরি হয়ে আছে ভিতরে, যে কারণে এটা নিউক্লিয়াস থেকে একটু দূরে যায়, যে কারণে এর আয়োনাইজেশন এনথালপিটা ওই বোরনের চেয়ে কম, যে কারণে এটা অ্যালুমিনিয়াম 3+ এটা দেখাইতে পারে। এবং এটা মোটামুটি হাইলি না বললেও মোটামুটি বলা যাবে এটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, অর্থাৎ ধাতু পজিটিভ হিসেবে দেখায়। তারপর যদি আমরা আরো নিচের দিকে যাই, তার মানে হচ্ছে গ্যালিয়ামে যাই কিংবা ইন্ডিয়াম থেলিয়াম এগুলোর দিকে যাই, তখন কি ঘটনা ঘটবে? যে এদের বাইরের দিকে আরো কয়েকটা শেল যুক্ত হলো, ঠিক না? যেমন মনে করো গ্যালিয়াম যদি হয়, এখানে 4টা শেল থাকবে, তার মানে ভিতরে আরো 3টা শেল আছে, সর্বশেষ স্তরের ভিতরে আরো 3টা শেল থাকে। তাহলে এরা কি, যেহেতু দূরে হয়, সেই কারণে এদের সাথে নিউক্লিয়াসের যেই আকর্ষণ, সেই আকর্ষণটা তুলনামূলকভাবে কম হয়। আরেকটা ব্যাপার হচ্ছে শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট কি? শিল্ডিং ইফেক্ট হচ্ছে শিল্ডিং ইফেক্ট কমে যাবে এর মধ্যে যখন অন্যান্য আরো ইলেকট্রন থাকে, মনে করো যে নিউক্লিয়াস, তারপর ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল, মানে চতুর্থ শক্তি স্তর, এর মাঝে অর্থাৎ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এই 3টে শক্তি স্তরের মধ্যে আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে যা বলছিলাম, এই ভিতরে যে 3টে শক্তি স্তর আছে তার মধ্যে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের ইন্টারঅ্যাকশন হয়, যে কারণে সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন আছে তার সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ, সেই আকর্ষণটা তুলনামূলকভাবে কমে যায়। যে কারণে এই যে এদের যে শেষের দিকে শেষের তাহলে এই যে শেষের দিকে যেগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় দুই ধরনের, শেষের দিকে দেখা যায় এই যে দুই ধরনের বন্ধন দেখা যায়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এরা হাইলি ইলেকট্রোপজিটিভ, কিন্তু পরবর্তীতে এই শিল্ডিং ইফেক্টের কারণে এটা একটুখানি কমে যায়, যে কারণে দেখা যায় এখানে পি অরবিটাল যারা আছে সেগুলো বন্ডিং এ ফর্ম করতে পারে, এস যেগুলো আছে সেগুলো ইলেকট্রন গুলোকে সহজে ধরে রাখতে পারে, যে কারণে দেখা যায় এরা যখন ইলেকট্রন গুলোকে সহজে ধরে রাখতে পারে তখন এরা +1 অক্সিডেশন স্টেট হিসেবে দেখায়। আবার যখন এই এনএস আবার দেখা যায় ওরাও যখন ইলেকট্রন দিয়ে দেয়, সেই ক্ষেত্রে ওরা +3 এভাবেও দেখায়, যে কারণে এদের স্টেবিলিটি +1 থাকার স্টেবিলিটি দেখা যায় এই শিল্ডিং ইফেক্টের জন্য অ্যালুমিনিয়াম থেকে যত দূরে যায়, অর্থাৎ অ্যালুমিনিয়ামের পর গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এগুলো আস্তে আস্তে করে +1 এর স্টেবিলিটি বেশি হয়। তাহলে আমরা কি পেলাম? এই বোরন ফ্যামিলির মধ্যে বোরন
এটা +3 কখনোই দেখায় না, +1ও দেখায় না, এটা হচ্ছে নন মেটালিক, অর্থাৎ এটা অধাতু। অধাতু এরা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে বা এই সমযোজী বন্ধন তৈরি করে। তারপর পরের যেই অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা তুলনামূলকভাবে কমে যায় এবং এদের যে আয়োনাইজেশন এনার্জিটা কম লাগে, যার কারণে এরা অ্যালুমিনিয়াম 3+ হিসেবে আবির্ভূত হয়। তারপর যত দূরে যায় তাহলে শিল্ডিং ইফেক্ট তাদের মধ্যে কমে যায়। যে কারণে শিল্ডিং ইফেক্ট কেন কমে, শিল্ডিং ইফেক্ট জিনিসটা তোমরা না বুঝলে আবার আমি পরে বুঝাই দেবো, তোমরা তোমাদের যদি সমস্যা হয় তাহলে বলবে। আচ্ছা, শিল্ডিং ইফেক্ট পরে কমে যায় কারণ হচ্ছে আকৃতির যত দূরে গেল সাথে আবার এই আকৃতিটা বড় হয়ে যায়, ফাঁকা স্থান বাড়ে, যে কারণে শিল্ডিং ইফেক্টটা কমে যায়। যে কারণে এনএস যেটা সেইটাও যখন টাইটলি ধরে রাখে তখন পি অরবিটালের যে ইলেকট্রন সেই ইলেকট্রনটা +1 ফর্ম করে। আবার অনেক সময় দেখা যায় এই এনএস এর ইলেকট্রন গুলো এরাও যখন চলে যায় তখন এটা +3 দেখায়। তার মানে হচ্ছে এরা পরবর্তীগুলো অর্থাৎ অ্যালুমিনিয়ামের পরে +1ও দেখা যায়, +3ও দেখা যায়। এর মধ্যে যত দূরে যাবে অর্থাৎ অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই +1 এর পরিমাণ এটা বেড়ে যায় যেহেতু শিল্ডিং ইফেক্টটা কমে যাচ্ছে। আমরা তোমাদের সময় মনে হয় 7 মিনিট আছে। আচ্ছা, 7 মিনিটের মধ্যে দেখি আমি কভার করার চেষ্টা করি যতটুকু করা যায়। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস এয়ার, এয়ারের মানে হচ্ছে বাতাসের যে বিভিন্ন এলিমেন্ট আছে, যেমন অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ওয়াটার জলীয় বাষ্প আছে, হ্যাঁ, স্টিম, এই জিনিসগুলোর সাথে এই গুলো কিভাবে এর বিক্রিয়া করে। তো অ্যালুমিনিয়াম এটার যেই বাতাসের যেই বিভিন্ন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড ফর্ম করে এবং এটা সাধারণত এই অক্সাইড গুলো আনরিঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তার এরকম মনে করো বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, এগুলো এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বোরন ট্রাই অক্সাইড তৈরি করে, অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড তৈরি করে। এগুলো আবার যদি আমরা এই এলিমেন্ট গুলোকে যদি আবার হিট করা হয় নাইট্রোজেনের মধ্যে, নাইট্রাইডও তৈরি করে। এখানে আমি তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি রিঅ্যাকশন দিয়ে দিয়েছি যে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, এটার নাম হচ্ছে অ্যালুমিনা। আরেকটা অ্যালুমিনিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে হিটিং এর মাধ্যমে অ্যালুমিনিয়াম নাইট্রাইড তৈরি করে। যখনই এটা উপর থেকে নিচে যাবে অর্থাৎ বোরনের পরে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এভাবে যখন যাবে তখন এটা অক্সাইড আস্তে আস্তে করে চেঞ্জ হবে। যেমন অ্যালুমিনিয়াম আর এদের ধর্ম চেঞ্জ হবে। যেমন বোরনের যে ট্রাইঅক্সাইড সেই ট্রাইঅক্সাইড অ্যাসিডিক ইন নেচার, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম যখন আসতেছে সেটা এমফোটেরিক মানে হচ্ছে উভধর্মী এটা, হ্যাঁ, আর তার নিচে যখন যাবে সেগুলো বেসিক হয়ে যায়। তার মানে বোরন এর অক্সাইড হচ্ছে কি অম্লধর্মী, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম এটার অক্সাইড গুলো হচ্ছে উভধর্মী, তারপরে ইন্ডিয়াম এবং থ্যালিয়াম এইগুলোর অক্সাইড গুলো হচ্ছে ক্ষারীয়। মনে থাকবে এটা? এখন অ্যাসিডের সাথে এদের রিঅ্যাক্টিভিটি কি, কেমিক্যাল প্রপার্টিজ গুলো আমরা পড়ছি, এবং অ্যালকালির সাথে বা ক্ষারের সাথে কিরকম বিক্রিয়া করবে। নরমালি এটা বোরন, বোরন তো তোমরা জানো যেটা কি অ্যাসিডের সাথে এবং ক্ষারের সাথে মোটামুটি নরমাল টেম্পারেচার গুলোতে এই টেম্পারেচারে এটা আনরিঅ্যাক্টিভ অবস্থায় থাকে। কিন্তু অ্যালুমিনিয়াম এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে এবং এটার উভধর্মী ক্যারেক্টার শো করে। যদি তোমাদেরকে বলা হয় যে অ্যালুমিনিয়াম যে উভধর্মী সেটা কিভাবে করবে, তখন সেটা কিভাবে ব্যাখ্যা করবে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে এই রিঅ্যাকশন দিতে হবে। একটা হচ্ছে অ্যাসিডের সাথে, একটা হচ্ছে অ্যালকালির সাথে বিক্রিয়া দেখিয়ে দিতে হবে যে এটা হ্যাঁ এটা উভধর্মী। এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে HCl এর সাথে অ্যাকুয়াস HCl এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করলো, লবণ তৈরি করলো। তার মানে এটা হচ্ছে যেহেতু অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলো, তাহলে অ্যালুমিনিয়ামটা হচ্ছে ক্ষারীয়, এটা প্রমাণ করে।
আবার দেখা যায় যে ক্ষারের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যাকুয়াস যে সোডিয়াম হাইড্রোক্সাইড সেই কস্টিক সোডা তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাহাইড্রোক্সি অ্যালুমিনেট তৈরি করে। হ্যাঁ, এটা তাহলে অ্যালুমিনিয়াম এখানে অ্যাসিড হিসেবে আবির্ভূত হলো। আচ্ছা, এখন আমরা আসবো হ্যালোজেনের রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন। হ্যালোজেন কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা আছে অ্যাস্টিডিন, সেটা আমরা এর মধ্যে ধরি না, কারণ অ্যাস্টিডিন একটু ভিন্ন আচরণ করে। বোরন ফ্যামিলির যে অন্যান্য বোরন ফ্যামিলি অর্থাৎ যেগুলো উপাদান রয়েছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম ইত্যাদি, শুধু থ্যালিয়াম বাদে বাকিগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ট্রাই হ্যালাইডস তৈরি করে। এখানে সাধারণ একটা আমি যে বিক্রিয়া সেটা দিয়েছি। ই বলতে এখানে বোরন ফ্যামিলির বিভিন্ন মেম্বার বোঝাচ্ছে। ই বলতে হতে পারে বোরন, হতে পারে অ্যালুমিনিয়াম, হতে পারে ইন্ডিয়াম, হতে পারে গ্যালিয়াম, হতে পারে থ্যালিয়াম। এগুলো এক্স বলতে বোঝাচ্ছে হ্যালোজেন সমূহ তাদের সাথে বিক্রিয়া করে EX3 যদি ফ্লোরিন হয় আর এটা বোরন হয় BF3 হবে। ওকে, অ্যালুমিনিয়াম এটা Cl2 হলো, মানে ক্লোরাইড হলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো, বা অ্যালুমিনিয়াম AlF3 হলো। এভাবে করে এই রিঅ্যাকশনটা হয়। আচ্ছা, এবার আসো আমরা করবো হচ্ছে পৃথিবীতে এটা কোথায় কোথায় পাওয়া যায়, প্রাচুর্যতা কি সেটা নিয়ে। হ্যাঁ স্যার, আজকে আমাদের রোল কল হবে না? বোরন পৃথিবীতে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। এটা সাধারণত আমরা এটা বলেছি যে এটা সাধারণত বোরন আকারে পাওয়া যায় না, এটা বিভিন্ন সাবস্টেন্স আকারে পাওয়া যায়, এবং এটা হচ্ছে নন মেটালিক বা অধাতু। এটা কোথা থেকে আসে? বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেলস হিসেবে পাওয়া যায় রেডিওঅ্যাক্টিভিটির মাধ্যমে, রেডিওঅ্যাক্টিভিটি অর্থাৎ তেজস্ক্রিয়তার মাধ্যমে এটা তৈরি হয়। অ্যালুমিনিয়াম স্যার, কোথায় আজকে পাওয়া কি যায়? আমাদের রোল অ্যালুমিনিয়াম কল হবে না? আমাদের প্ল্যানেটে হিউজ পরিমাণে পাওয়া যায়। এটা যতগুলো উপাদান স্যার পৃথিবীতে আমাদের রোল কল হবে না? পাওয়া যায় তার স্যার মধ্যে মনে হয় কথা শুনতে পাচ্ছে না, এসএমএস দাও। এসএমএস তো দেওয়া হয়েছে, স্যার তো elements শুনতেছে না। হচ্ছে এই অ্যালুমিনিয়াম। এটা বারবার এসএমএস। সারফেসে পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীর ভূত্বকে এই অ্যালুমিনিয়াম হিউজ পরিমাণে পাওয়া যায়, অ্যাবাউট 8.3% পাওয়া যায়। গ্যালিয়াম গ্যালিয়াম এর মধ্যে এটা প্রায় 13 ppm 13 ppm পরিমাণে গ্যালিয়াম পৃথিবীতে পাওয়া যায়। ইন্ডিয়াম পাওয়া যায় হচ্ছে, এটা ইন্ডিয়াম হচ্ছে প্রায় 61তম, কম তুলনামূলক 61তম এলিমেন্ট যেটা পৃথিবীতে আছে। থ্যালিয়াম বিভিন্ন জায়গায় অল্প পরিমাণে এই পৃথিবীতে দেখা যায়। আর নিওনিয়াম যেটা, সেটা আমাদের এটা পৃথিবীতে তেমন পাওয়া যায় না, এটা হচ্ছে সিনথেটিক এলিমেন্ট হিসেবে আমরা বলতে পারি, এটা সিনথেটিক এলিমেন্ট হিসেবে আছে। আচ্ছা, এখন আর 1 মিনিটের কম আছে।